আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছো। সবারই ঈদ ভালোভাবেই কেটেছে। অনেকেরই হয়তো বাসায় বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়েছে। করোনা যে হারে বেড়ে গিয়েছে, হয়তো অনেকেরই ফ্যামিলিতে করোনা আক্রান্ত হয়েছে। আমরা দোয়া করি সবাই সুস্থ থাকুক, সবাই সুস্থ থেকে এই পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে। সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। আমি ঈদের আগে একটা ক্লাস দিয়েছিলাম, যে ক্লাসটা আমার রেকর্ড হয়েছিল না, পরবর্তীতে রেকর্ড করে আবার দিয়েছিলাম। হয়তো ওই ক্লাসটা অনেকেই দেখোনি। তো ওই ক্লাসে আমি কিছু এইচডাব্লিউ দিয়েছিলাম। ক্লাসটাই যেহেতু দেখা হয়নি, এইচডাব্লিউ হয়তো অনেকেরই দেখা হয়নি। কেউ কি দেখেছিলে যে আমি কি এইচডাব্লিউ দিয়েছিলাম? একজনও কেউ বলতে পারবে যে আমি কি এইচডাব্লিউ দিয়েছিলাম? আচ্ছা, কেউ বলতে পারবে না। তার মানে ক্লাসটা হয়তো দুই একজন শুধুমাত্র শো করে দেখেছিল, বাট কি ভিতরে আছে ওইটা হয়তো কেউ খেয়াল করে দেখো নাই, যার কারণে কেউ এইচডাব্লিউটা ওইভাবে বলতেও পারবে না। তাহলে শুরুতে আমি আজকে তোমাদের ওই এইচডাব্লিউটাই দিয়ে রাখবো। পরবর্তীতে তোমরা আগামী যে ক্লাসটা হবে সেই ক্লাসে ওই এইচডাব্লিউ গুলো কমপ্লিট করবে, কারণ ওইগুলো বের করা খুব জরুরি। ওগুলো যদি বের করতে না পারো, যেটা জারণ মান আমি বলেছিলাম আর কি, ওগুলো যদি বের করতে না পারো, তাহলে আমাদের যে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সমীকরণ সমতা সাধন করতে হবে, ওইটা কিন্তু তোমরা করতে পারবে না। যার কারণে ওইটা পারাটা আমাদের খুব জরুরি। আমি এইচডাব্লিউটা দিয়ে রাখতেছি, তোমরা একটু খাতায় লিখে রাখবে এবং আগামী ক্লাসে অবশ্যই এইচডাব্লিউটা নিয়ে ক্লাস করতে বসবে। আমি যাকে যেটা জিজ্ঞেস করবো, যেহেতু ঈদের মাঝখানে অনেকদিন ছুটি ছিল, তাই আর আমি কাউকে ওইভাবে ইয়ে করলাম না যে কেন করো নাই। এইচডাব্লিউ ছিল কবির স্যারের বইয়ের। যাদের কাছে বই আছে তারা বইটা ফলো করলে পেয়ে যাবে, যাদের কাছে নেই তারা একটু, যাদের আছে তাদের কাছ থেকে দেখে নেবে। বইয়ের পৃষ্ঠা 541 এর 4 থেকে 28।
মৌল যৌগগুলো নির্দেশিত মৌলের জারণ মান বের করবে। এটা একটা SW ছিল, আর আরেকটা SW ছিল, SW ঠিক না, ওটা আমি পড়া দিয়েছিলাম, সেটা হচ্ছে পৃষ্ঠা 543 এর ছক যেটা দেওয়া রয়েছে, ছক ভালোভাবে পড়বে। এই দুইটা কাজ দিয়েছিলাম। এই কাজগুলো আগামী ক্লাসে তোমরা করবে। পৃষ্ঠা 543-এর ছকটা ভালোভাবে এই জন্য পড়তে হবে যে একই যৌগ কখনো কখনো জারক হিসাবে কখনো কখনো বিজারক হিসাবে ক্রিয়া করে। তাহলে দেখা যাচ্ছে একটা বিক্রিয়া আমি দেখালাম যেটাতে ওই যৌগটাকে আমি জারক ধরে করালাম, বাট অন্য আরেকটা বিক্রিয়া দেখালাম সেখানে বিজারক ধরে করালাম। কেন এক জায়গায় জারক হচ্ছে আরেক জায়গায় বিজারক হচ্ছে? একই যৌগ কেন জারক বিজারক হতে পারে? জারক হলে কি আয়ন তৈরি করবে, বিজারক হলে কি আয়ন তৈরি করবে, ওই ছকে এই জিনিসগুলো পাবে। আর ওই 541 পৃষ্ঠাতে 4 থেকে 28 পর্যন্ত এই যৌগগুলোর নিচে টান দেওয়া আছে বা মোটা অক্ষরে লেখা আছে, বা উপরে হচ্ছে লেখা রয়েছে যে কোন যৌগের ক্ষেত্রে কোন মৌলের জারণ মান বের করতে হবে। ওই ক্ষেত্রে তোমরা ওই মৌলের জারণ মানগুলো প্রত্যেকটারই বের করবে, হেল্প নিবে, উপরে অনেকগুলো করে দেওয়া আছে, ওইগুলোর হেল্প নিয়ে তোমরা এগুলো কমপ্লিট করবে। এটা ছিল গত ক্লাসের SW, এটা আজকে আবার SW দিলাম, আগামী ক্লাসে এটা আমি চেক করব। এবার আমি আয়ন ইলেকট্রন সমতাকরণের মাধ্যমে কিভাবে আমরা বিক্রিয়াটা সমতা করতে পারি সেই রকম বেশ কিছু প্র্যাকটিস করাবো। তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাসায়, প্লাস পারলে নোট করে ফেলবে। মোটামুটি ধরো 10 থেকে 12টা এরকম বিক্রিয়া আমরা কমপ্লিট করব, করে সেটা কিভাবে সমতা করা হয় সেটা দেখাবো। এই 10 থেকে 12টা তোমরা দরকার হলে একটা অ্যাসাইনমেন্টের মতো করে রেখে দিবে, যেন ভবিষ্যতে তোমাদের এটা কাজে লাগে। কারণ এটা তোমাদের এসএসসি মানে এইচএসসি লেভেলেও দরকার, আবার যদি কেউ পরবর্তীতে হায়ার লেভেলে যে বা অনার্স মাস্টার যদি কেমিস্ট্রির উপরে করো, ওই জিনিসগুলো খুব দরকার হবে। এজন্য কিছু কিছু জিনিস রেখে দেওয়া ভালো। তাহলে প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাসিডীয় দ্রবণে, তোমাদের বইয়ে এগুলো আছে, তাও আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি কারণ অনেকের কাছে হয়তো বইটা নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়। এ বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ লিখো। এরকম প্রশ্ন আসবে পরীক্ষায়, গ বা ঘতে। এবার প্রথমে যেটাকে তোমাকে বের করতে হবে, এখানে জারক কে আর বিজারক কে? কেউ বলো তো এখানে জারক কোনটা আর বিজারক কোনটা? আমি জানি অনেকেই বলতে পারবে, রেসপন্স করো। মিস জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর বিজারক তাহলে হাইড্রোজেন সালফাইড। তাহলে এই প্রথমে এই কাজটা তোমাদের চিহ্নিত করে নিতে হবে। এইটা যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো সমীকরণটার সমতা করা ভুল হবে। তাহলে শুরুতেই আমাদেরকে আগে জারক বিজারক চিহ্নিত করতে হবে। তাহলে জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অন্যদিকে বিজারক হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই
সলিউশন করা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাহলে প্রথমে এটা আমরা নির্বাচন করলাম। এরপরে আমাদের সমতা করার নিয়মাবলীতে যখন আমি বলেছিলাম, তখন বলেছিলাম কি যে প্রথমে জারক বিজারক চিহ্নিত করে নিতে হবে, দেন জারকের জন্য বিজারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারকের জন্য জারণ অর্ধ বিক্রিয়া দেখাতে হবে। এবার এই যে জারক আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখলাম, সাধারণত পটাশিয়াম ধাতুটা আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রে পটাশিয়াম প্লাস আয়ন দিবে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ধাতু যেগুলো থাকবে সেই ধাতুগুলো দেখাবো না, ওইটা পরবর্তীতে জাস্ট দর্শক আয়ন হিসেবে যোগ করে দিলেই হয়ে যায়। অর্থাৎ এখানে একটা কথা তোমাদের লিখে দিয়ে এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে বিক্রিয়ায় যেহেতু বলা আছে অ্যাসিডীয় দ্রবণে, অ্যাসিডীয় মানেই হচ্ছে অম্লীয় দ্রবণে, তাহলে অম্লীয় দ্রবণে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি করে, ম্যাঙ্গানেট আয়ন তৈরি করে, অর্থাৎ MnO4 মাইনাস। এই যে আয়নটা তৈরি করে, এই আয়নটা তৈরি করে পরবর্তীতে কি কি আয়ন আবার তৈরি করতেছে ইলেকট্রন গ্রহণ বর্জন করে, সেটা দেখালেই হয়ে যাবে। তোমরা বইয়ের কিছু নিয়মগুলো দেখবা, নিয়মগুলো দেখে এগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবে। আমি মূল জিনিসটা তোমাদেরকে বোঝাবো। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়ায় কি দেখাতে হবে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। বিজারণ অর্ধবিক্রিয়ায় তাহলে এই ম্যাঙ্গানেট আয়ন শুধু দেখাবো। এটা থেকে তৈরি হবে কি কি, Mn2+ তৈরি হবে। আর কি তৈরি হবে, যতটা অক্সিজেন থাকবে তত অণু পানি তৈরি হবে। তাহলে এখানে অক্সিজেন আছে 4টা, তাহলে 4 অণু পানি তৈরি হবে। এবার যতটা পানি তৈরি হবে ততটা হাইড্রোজেন প্লাস বাম পাশে তৈরি করতে হবে। তাহলে এখানে 4 দুগুণ 8টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে 8+ তৈরি হতে হবে। এরপরে আমি আসি মূল জিনিসে, সেটা হচ্ছে এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত, কেউ বলো তো, বের করে বলো। +7। +7, ওকে, থ্যাংক ইউ। তাহলে +7 থেকে কত হয়েছে, +2 হয়েছে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, +7 থেকে +2 হয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, 5টা ম্যাম। 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে এখানে 5 ইলেকট্রন দিতে হবে। বুঝতে পেরেছো? এটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ এরও এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, হাইড্রোজেন সালফাইড, ফেরাস সালফাইড, আর ওদিকে অক্সালিক অ্যাসিড আছে, এবং শেষে হচ্ছে আয়োডোমিতে এবং আয়োডিমিতে, এই কয়েকটা ইকুয়েশন আমাদেরকে করতে হবে। এই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট আয়ন থেকে কিভাবে ম্যাঙ্গানিজ আয়ন তৈরি হলো, সাথে কয় অণু পানি তৈরি হবে, এই বিষয়গুলো কি বুঝতে পেরেছো নাকি আবার বলতে হবে বলো তো? রেসপন্স করো বাবা, তোমরা রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝেছো কিনা। আচ্ছা, নাম ধরে বুঝতে পারছি। একজন দুইজন বললে হবে না, সবাইকে বলতে হবে। আমি নাম ধরে না বলা পর্যন্ত তোমরা কেউ রেসপন্স করো না, সমস্যা হচ্ছে এটাই। দেখি আমি দুই একজনকে নাম বলি, সেটা হচ্ছে আয়শা 334, তুমি রেসপন্স করো দেখি, বুঝতে পেরেছো আয়শা? ডাকলেও কথা বলে না। মিম বলো 365, আয়শা সরকার মিম বলো। জি মিস, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে এটা কিন্তু পরবর্তীতে যখন করব আমি জাস্ট বলবো, বলার সাথে সাথে তোমরা লিখে ফেলবে। তাহলে এটা আমাদের 1 নং সমীকরণ হিসেবে থাকলো। আমি আরেকবার বলছি, অনেকে হয়তো বলছো না যে বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি। প্রথমে কি করতে হবে, ম্যাঙ্গানেট আয়ন থেকে আমাদের ম্যাঙ্গানিজ আয়ন তৈরি হবে। তখন আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান +7, +7 থেকে ম্যাঙ্গানিজ আয়ন যখন তৈরি হলো তখন +2 হলো। তাহলে +7 থেকে +2 হলে আরো 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে সেই 5টা ইলেকট্রন গ্রহণ করলো, করার পরে কি করতে হবে, এখন এখন আমাদের দেখতে হবে যে কয়টা অক্সিজেন রয়েছে, বাম পাশে আমাদের কয়টা অক্সিজেন রয়েছে, ততটা আমাদেরকে ডান পাশে তত অণু পানি তৈরি করতে হবে। আচ্ছা, অনেকে ওয়েটিং এ আছে দেখাচ্ছে, বাট আমাকে এখানে অ্যাডমিটে কাউকে আমি দেখতে পাচ্ছি না।
ওকে, এবার আমরা দেখাবো জারণ অধ্যবিক্রিয়া। বিজারকের জন্য জারণ অধ্যবিক্রিয়া দেখাবো। এখানে কি তৈরি হবে? হাইড্রোজেন সালফাইড থেকে তৈরি হবে আমার সালফার, আর হচ্ছে দুইটা হাইড্রোজেন যেহেতু রয়েছে 2H+, মানে H+ আয়ন তৈরি হবে। এবার এখানে আমরা এই পাশে দেখতে পাচ্ছি বাম পাশে হাইড্রোজেন সালফাইডের সালফারের জারণ মান কত বলতো? প্লাস -2। -2। তাহলে -2 কত থেকে কত হয়েছে? 0 হয়েছে, নিরপেক্ষ মৌলের 0। তাহলে -2 থেকে 0 হয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন বর্জন করতে হবে? 2টি ইলেকট্রন। 2টা ইলেকট্রন বর্জন করতে হবে। তাহলে এই দুইটা সমীকরণ আমরা পেলাম। এবার আমাদের কি করতে হবে? সমীকরণ দুইটাতে ইলেকট্রন সংখ্যা সমান না থাকলে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দুইটা সমীকরণকে গুণ করে ইলেকট্রনগুলোকে সমতা করতে হবে। তাহলে একে ইলেকট্রন ছিল 5টা, 2 ইলেকট্রন আছে 2টা, তাহলে কাকে কত দিয়ে গুণ করতে হবে? দুইটার ইলেকট্রন সমান করতে হবে। তোমরাই বলো, তাহলে তোমাদের মনে থাকবে। আমি বললে তোমাদের মনে থাকবে না, তোমরা নিজেরা বলো। মিস 2কে 5 দিয়ে আর 1কে 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 1কে আমরা 2 দিয়ে গুণ করব আর 2কে আমরা 5 দিয়ে গুণ করব, করে আমরা সমীকরণটা লিখব। তাহলে কি লিখব? 1 গুণন 2 এবং 2 গুণন 5 করে পাই। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 ম্যাঙ্গানেট আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন প্লাস হচ্ছে 10 ইলেকট্রন প্লাস হচ্ছে 8 × 16 H+। এরপরে হবে 2 Mn2+ প্লাস হচ্ছে 8H2O। আর 2 রঙে কি হবে? 2 রঙে যেটা ছিল সেটাকে আমরা গুণ করতেছি 5 দিয়ে। তাহলে আমরা কি পাবো? 5H2S মাইনাস 10 ইলেকট্রন, 5 সালফার, 10H+। এবার এই দুইটা সমীকরণকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে। তাহলে কি কি থাকবে? পারম্যাঙ্গানেট আয়ন প্লাস, এখানে দেখো বাম পাশে আছে 16H+ আর ডান পাশে আছে 10H+। বাম পাশে এবং ডান পাশে পরস্পর চিহ্ন যদি একই থাকে তাহলে বিয়োগ করতে হয়। তাহলে 16 থেকে 10 বাদ দিলে আমাদের 6H+ হবে। এইটাও কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে 6H+, এখানে 5H2S, আর অন্যদিকে আমাদের তৈরি হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন প্লাস 8H2O প্লাস হচ্ছে 5S। এবার কি করতে হবে? ওই যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়ামটাকে বাদ দিয়ে লিখেছিলাম, আর পটাশিয়াম যেহেতু ধাতু, তাহলে ধাতু থেকে আমরা জানি কি হয়? ধাতব আয়ন তৈরি হয়, অর্থাৎ পটাশিয়াম প্লাস তৈরি হয়। আর এখানে আমাদের দর্শক আয়ন হিসেবে যোগ করতে হবে। আমাদের কি বলা আছে যে অ্যাসিডীয় দ্রবণে দর্শক আয়ন হিসেবে আমরা তাহলে কি করব? সালফেটটা যুক্ত করে দিব। সরি, দর্শক আয়ন হিসেবে আমরা কি যুক্ত করব? সালফিউরিক অ্যাসিড। যেখানে যেহেতু এখানে H+ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিডটা যোগ করে দেব, অর্থাৎ সালফেট আয়নটা আমরা দর্শক আয়ন হিসেবে নিয়ে আসব। তাহলে কি লিখবো দেখো? প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে ইলেকট্রন সমতা করে পাই। প্রয়োজনীয় দর্শক আয়ন সালফেট সরবরাহ করে সমীকরণ সমতা করে পাই।
যখনই সমতা হয়ে যাবে তখনই আমরা সমীকরণটাকে তীর চিহ্নের পরিবর্তে ব্যবহার করব সমান চিহ্ন। এটাও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ম্যাঙ্গানেট আয়ন থেকে, অর্থাৎ পারম্যাঙ্গানেট যে আয়নটা ছিল সেখান থেকে আমরা কি করেছিলাম, পটাশিয়ামটাকে বের করে দিয়েছিলাম। এবার পটাশিয়ামটা চলে আসবে, তাহলে 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস। এবার আমাকে বলো, যেহেতু আমি সালফেট আয়ন সরবরাহ করব, তার মানে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে 6টা সালফির H প্লাসের জন্য কয় অণু সালফিউরিক অ্যাসিড তৈরি হবে? 3 অনু ম্যাম। 3 অণু। তাহলে 3H2SO4। ওকে, থ্যাংক ইউ, অনেকেই ভালো বুঝো। এরপরে 5H2S ওই পাশে তৈরি হবে। তাহলে ম্যাঙ্গানেটের সাথে কি তৈরি হবে? ম্যাঙ্গানিজ আয়নের সাথে কি আসবে? ম্যাঙ্গানেট সালফেট। ম্যাঙ্গানেজ সালফেট। তাহলে 2 মলিকুল যেহেতু আছে আমরা 2 দিব, ম্যাঙ্গানেজ সালফেট। আর পটাশিয়াম কিন্তু ছিল পটাশিয়াম প্লাস, তাহলে তার জন্য কি হবে, 2টা পটাশিয়াম প্লাস হতো। তাহলে 2টা পটাশিয়ামের জন্য আমাদের কি হবে, পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট প্লাস হচ্ছে 8H2O প্লাস হচ্ছে 5S। তাহলে এইবার আমরা যে তীর চিহ্নটাই রেখে দিয়েছি, এই তীর চিহ্নর পরিবর্তে আমরা কি করব, এখানে সমান চিহ্ন দেব। এই হচ্ছে আমাদের বিক্রিয়া অ্যাসিডীয় দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে জারিত হয় সেই বিক্রিয়া সমতাকৃত সমীকরণ। এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সমীকরণের বের করে তোমাদের দেখাতে হবে। বুঝতে পেরেছো সবাই? জি মিস। জি ম্যাম। আচ্ছা, আমি এরকম তোমরা বুঝে থাকলেও বেশ কয়েকটি সমীকরণ আমি করাবো, যেন তোমরা ক্লাসেই এটা একদম আয়ত্ত করে ফেলো। বারবার দেখতে দেখতে সেই জিনিসটা কিন্তু আয়ত্তে চলে আসে। আমি এরকম বেশ কয়েকটা আজকেও করাবো এবং আগামী ক্লাসেও এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো করতে করতে যেন তোমাদের একদম সুন্দরভাবে বোঝা হয়ে যায়। পরীক্ষায় যে কোনো কঠিন সমীকরণ আসুক না কেন তোমরা যেন সলভ করতে পারো। আচ্ছা, তোমাদের কত সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলছে? বর্তমানে কোন উইকের অ্যাসাইনমেন্ট করছো তোমরা? ম্যাম আমরা তো সেকেন্ড উইকে অ্যাসাইনমেন্ট লাস্ট করেছিলাম, তারপর আমাদেরকে বলেছিল 3 আর 4টাও করে ফেলতে। পরে ওটা করার পর শুনে আমাদের অ্যাসাইনমেন্ট অফ করে দিল। লকডাউনের পরে আবার দেয়া লাগবে মেবি। মানে তোমাদেরও অ্যাসাইনমেন্ট কি অফ আছে বর্তমানে? স্থগিত করে দিয়েছে কি ম্যাম এটাই তো। বোর্ড জি ম্যাম থেকে? এটাই তো জানি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো পরবর্তীতে তোমাদের আবার নির্দেশনা দিবে, তারপরে হয়তো ওগুলো করতে হবে। যাই হোক, তোমরা যে পর্যন্ত প্রশ্ন পেয়েছো অনলাইনে সেই পর্যন্ত কাজ করে রাখো, কারণ দেখা যাচ্ছে একসাথে হয়তো 2-3টা উইকেট দিয়ে দিবে, তখন কিন্তু তোমরা অনেক ঝামেলায় পড়ে যাবে। এজন্য যতটা প্রশ্ন পেয়েছো ততটা আপাতত গুছিয়ে রাখো। প্রশ্ন তো আর চেঞ্জ হবে না, হয়তো কি তখন শেষের দিকে একসাথে বলবে যে 3টা বা 4টা উইকেট একসাথে জমা দিয়ে দাও। এজন্য তোমরা করে রাখবে কাজগুলো, যতটা পেয়েছো প্রশ্ন ততটা। এরপরে আমরা আজকে 2 নম্বরটা করব। প্রশ্নটা লিখে দিচ্ছি, ব্রোমিন এর জলীয় দ্রবণে। এই প্রশ্নটা এক্সেপশনাল, এরকম প্রশ্ন একটাই রয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটারই জারক বিজারক চিহ্নিত করে আমরা যেভাবে ফরমালি যৌগগুলো থেকে আয়ন তৈরি হয় সেইভাবে করা হয়, কিন্তু এইখানে একটা কথা উল্লেখ করে দেওয়া আছে, জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে বলে দেওয়া রয়েছে যে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। জারিত হয়ে, এটা ব্যতিক্রম আর কি, সালফিউরিক অ্যাসিড গঠন করে। এই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ লিখো। তাহলে এখানে বলে দেওয়া রয়েছে হাইড্রোজেন সালফাইড চালনা করলে তা জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। আগের বিক্রিয়া আমরা কি দেখেছিলাম, হাইড্রোজেন সালফাইডকে
যখন আমরা বিজারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া দেখিয়েছিলাম তখন কি দেখেছিলাম যে হাইড্রোজেন সালফাইড থেকে সালফার নিরপেক্ষ মৌল তৈরি হয়েছিল আর হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছিল, কিন্তু এইখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যে হাইড্রোজেন সালফাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। এই জন্য এই বিক্রিয়াটি একটু এক্সেপশনাল, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে জারক হচ্ছে ব্রোমিন আর বিজারক হচ্ছে হাইড্রোজেন সালফাইড। প্রথমে এটা কিন্তু চিহ্নিত করে নিতে হবে। এবার জারকের জন্য আমরা বিজারণ অর্ধবিক্রিয়া দেখব। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া কি হবে? ব্রোমিন থেকে তৈরি হবে ব্রোমাইড আয়ন, কিন্তু এখানে যেহেতু ব্রোমিন দুইটা রয়েছে এজন্য এখানে ব্রোমাইড আয়ন তৈরি হবে দুইটা। তাহলে এখানে নিরপেক্ষ মৌল বা এখানে নিরপেক্ষ অণু বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0। তাহলে 0 থেকে আমাদের হয়েছে হচ্ছে -1। তাহলে একটার জন্য যদি 0 থেকে -1 হয় তাহলে দুইটার জন্য কত হবে? -2। তাহলে এখানে আমাদের দুইটা ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে আমরা এখানে ব্রোমাইড আয়নটা পেলাম। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার আমরা জারণ অর্ধবিক্রিয়াটা দেখব। এই জারণ অর্ধবিক্রিয়াটা ভালো করে খেয়াল করবে। বলে দিয়েছে যে হাইড্রোজেন সালফাইডকে যদি চালনা করা হয় ব্রোমিনের জলীয় দ্রবণে তাহলে সেটা জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড গঠন করে। তাহলে H2S এখান থেকে আমরা তৈরি করলাম ডিরেক্ট সালফিউরিক অ্যাসিড। এখন সালফিউরিক অ্যাসিড যখন তৈরি করলাম সেই ক্ষেত্রে সালফারের জারণ মান কত? সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত বলো? 2-। ভালো করে খেয়াল করে বলো, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত? +6। +6। ওকে, থ্যাংক ইউ। তাহলে +6 আর এই পাশে হাইড্রোজেনের জন্য আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন তো +1 আর সালফারের হচ্ছে তাহলে -2। তাহলে -2 থেকে +6 হয়েছে, তাহলে কতটা ইলেকট্রন বর্জন করতে হবে? ভালো করে খেয়াল করে বলবে। 4টা। না, ভালো করে দেখো, -2 থেকে তুমি ঋণাত্মক হয়ে আছো, তোমার কাছে ধরো একজন 2 টাকা পাবে, ঠিক আছে, এবং পরবর্তীতে আরেকজনকে তোমার 6 টাকা দিতে হবে। তাহলে কি করতে হবে তোমার? আরো কয়টা, ওই 6 টাকা দিতে গেলে তো তোমাকে আরো 2 টাকা আরেকজনের কাছে ঋণী হয়ে আছো। তাহলে তোমাকে টোটাল কয় টাকা লাগবে ঋণটা পরিশোধ করতে? 8 টাকা। 8 লাগবে। এই তো, ধন্যবাদ। তাহলে 8টা ইলেকট্রন এখানে বর্জন করবে। এখন 8টা ইলেকট্রন যখন বর্জন করলো, আমরা এর আগে দেখেছিলাম কি যে যতটা অক্সিজেন থাকবে বাম পাশে তত অণু পানি তৈরি হবে। এবার এই পাশে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অক্সিজেন তৈরি হয়েছে, 4টা অক্সিজেন আছে। তাহলে 4টার জন্য 4টা পানি, 4 অণু পানি এদিকে তৈরি করতে হবে। লেখাটা কাছাকাছি হয়ে গেছে, একটু দূরে লিখি। তাহলে এখানে 4 অণু পানি তৈরি করতে হবে। ওইদিকে আমাদের কি কি ছিল? সালফিউরিক অ্যাসিড ছিল, এটার ছিল হচ্ছে +6। আর তাহলে যেহেতু এখানে আমরা কি দেখতে পাচ্ছি 4 অণু পানি তৈরি হয়েছে, তাহলে 4 অণু পানির জন্য কয়টা H+ তৈরি হবে? 8টা। তাহলে বাম পাশে, ডান পাশে আমরা দিব 8H+। এই আমাদের সমীকরণ। এবার বলো ইলেকট্রন সমতা করতে কাকে কত দিয়ে গুণ করব? বলো 1 এবং 2 নং সমীকরণকে ইলেকট্রন সমতা করতে কাকে কত দিয়ে গুণ করব? 1 নং এ আছে 2টা ইলেকট্রন, 2 নং এ আছে 8টা ইলেকট্রন, তাহলে কি করতে হবে বলো? ম্যাম 1 নংকে 4 দ্বারা আর 2 নংকে 1 দ্বারা। হ্যাঁ, 2 নংকে 1 দ্বারা করার প্রয়োজন নেই। তাহলে আমরা কি লিখবো? 1 গুণন 4 করে 1 ও 2 যোগ করে পাই। যোগ করার কথা লিখলেও হয়, না লিখলেও হয়, কারণ প্রত্যেকটা সমীকরণ আমরা যোগই করি। তাহলে 1 নং এ 4 দ্বারা, তার মানে 4 Br2, তাহলে 8টা ইলেকট্রন
আর এদিকে তৈরি হবে 8 ব্রোমাইড আয়ন। আর 2 ডগে যেটা ছিল সেটা নিচে লিখে ফেলি। 2 ডগে ছিল হাইড্রোজেন সালফাইড 8 ইলেকট্রন, 4 অণু পানি, আর এদিকে সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে 8H+। এবার যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? 4 ব্রোমিন, হাইড্রোজেন সালফাইড, 4 অণু পানি, 8 ব্রোমাইড আয়ন, সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে 8H+। এবার কি করব? প্রয়োজনীয় দর্শক আয়নটা আমরা যোগ করব। দর্শক আয়নটা শুধুমাত্র যেহেতু দর্শক আয়ন হিসেবে এখানে আমরা বাহিরে কোনো কিছু বাদ দিই নাই, শুধুমাত্র হাইড্রোজেন H+ আর ব্রোমিন হচ্ছে Br-, তাহলে এই H+ আর হচ্ছে ব্রোমাইড মাইনাস, এই দুইজন মিলে একত্রে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবে। এটা করলে আমাদের কাজ শেষ। এই জন্য এটাতে বাইরে থেকে পুরো দর্শক আয়ন যোগ করতে হয় না, শুধুমাত্র আমরা সমান দিয়ে এই ইকুয়েশনটাকে লিখতে পারি কি, তাহলে সুতরাং 4 ব্রোমিন প্লাস 8H2S প্লাস 4 অণু পানি, এই যে এখানে 8টা ব্রোমাইড আয়ন আছে আর এখানে 8টা H+ আয়ন আছে, তাহলে দুজনে মিলে 8টা হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করে, প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবার এই সমান তীর চিহ্নের পরিবর্তে আমরা সমান চিহ্নটা ব্যবহার করব। বুঝতে পেরেছো সবাই? জি মিস। আচ্ছা, হ্যাঁ, এরকম কিন্তু অনেক অনেক সমীকরণ সমতা করতে হবে। আমাদের সময় আছে আর 7 মিনিট। 7 মিনিটের মধ্যে আরেকটা করতে পারবো কিনা জানি না, যতদূর করা যায় করব, বাকিটা তোমরা নিজেরাই পারবে। 3 নং যেটা, লৌহ সালফিউরিক অ্যাসিড দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেট। ফেরাস জারিত হয়ে কি তৈরি হয় বলতো? কি আয়নে তৈরি হয়? ফেরাস থেকে কি তৈরি হয়? বলো, পারো তোমরা, কিন্তু বলতে চাচ্ছ না। আয়রন 2+ থেকে কি তৈরি হয়? আয়রন 2+ থেকে জারিত হয়ে কি তৈরি হয়? হ্যাঁ, ফেরিক তৈরি হয়। ফেরাস থেকে ফেরিক। তোমরা পারো সবই, বাট ওই যে বলতে যে দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যাও যে বলবো কিনা, ভুল হয় কিনা, অনলাইনে তো রেকর্ড হয়ে থাকে, বলবো না, থাক, চুপচাপ থাকি, চুপচাপ থাকাই বেটার। কিন্তু এটা করলে তোমরা শিখতে পারবে না, তোমাদের কিন্তু রেসপন্স করতে হবে। তাহলে এইরকম সমীকরণ আমরা আগে করেছি, শুধুমাত্র ফেরাস সালফেট এখানে আলাদা। জারক তো আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটে থাকবে, তাহলে বিজারক অল্টার যেটা থাকবে সেটা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আগে জারক বিজারক চিহ্নিত করে নিতে হবে। তাহলে জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর বিজারক হচ্ছে ফেরাস সালফেট। তাহলে জারকের জন্য তো এর আগে আমরা দেখিয়ে দিয়েছি যে বিজারক অর্ধবিক্রিয়াটা কি তৈরি হয়। আমি সংক্ষেপে করছি যেহেতু সময় খুব কম। তাহলে বিজারক অর্ধবিক্রিয়া আমরা কি দেখেছিলাম যে পারম্যাঙ্গানেট আয়ন অর্থাৎ MnO4- এটা থেকে আমাদের তৈরি হবে, প্রথমে হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন তৈরি হবে, আর 4টা যেহেতু অক্সিজেন আছে, 4টা অক্সিজেনের জন্য 4 অণু পানি তৈরি হবে। 4 অণু পানির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 8টা H+। আর যেহেতু এখানে +7 থেকে আমাদের হয়েছে +2, তারপরে 5টা ইলেকট্রন কি করতে হবে? গ্রহণ করতে হবে। এটা এর আগে দেখিয়ে এসেছি, এজন্য এটা আমি সরাসরি এভাবে লিখে দিলাম। এটা 1 নং থাকলো। এবার আমাদের কি করতে হবে? বিজারকের জন্য জারণ অর্ধবিক্রিয়াটা দেখাতে হবে। জারণ অর্ধবিক্রিয়া তাহলে আমরা ওই সালফেট আয়নটাকে বাদ দিয়ে লিখবো, শুধুমাত্র ফেরাস থেকে ফেরিক তৈরি হবে। তাহলে Fe2+ থেকে তৈরি হবে হচ্ছে Fe3+। তাহলে কি করতে হবে বলতো? কয়টা ইলেকট্রন বর্জন করতে হবে? একটা ইলেকট্রন
বর্জন করতে হবে। তাহলে এটা 2 নং সমীকরণ। তাহলে 1 আর 2 ইলেকট্রন সংখ্যা সমান নেই, তাহলে আমরা কি করতে পারি বলো? ইলেকট্রন সংখ্যা সমান করতে কত দিয়ে কাকে গুণ করতে হবে? 2 কে 5 দ্বারা আর 2 1 কে কে 1 দ্বারা। আচ্ছা, তাহলে এখানে সরাসরি যদি আমরা এটা লিখে দিই যে 2 নংকে আমরা 5 দ্বারা গুণ করলাম, বাংলা দিয়ে ওই কথাটা তোমরা লিখেও দিতে পারো যে 2 কে 5 দ্বারা গুণ করে 1 আর 2 যোগ করে পাই, অথবা ওই 2 নং সমীকরণ যেখানে লিখবে সেখানে যদি গুণ আকারে কোন সংখ্যাটা দিয়ে গুণ করছো সেটা যদি পাশে লিখে রাখো তাহলেও কিন্তু হবে, ওইটাও ভুল নয়। তোমরা সংক্ষেপে যখন করবে তখন সরাসরি ওখানে শুধু গুণ আকারে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা 1 নংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না, 5 ইলেকট্রন 8H প্লাস থেকে তৈরি হচ্ছে ম্যাঙ্গানিজ 2 প্লাস প্লাস হচ্ছে 4H2, আর 2 রঙে যেহেতু 5 দিয়ে গুণ করতে হবে তাহলে 5 ফেরাস আয়ন, 5 ইলেকট্রন, 5 ফেরিক আয়ন। এবার এই দুইটা সমীকরণ আমরা যোগ করে দেব। তাহলে কি পাবো? ম্যাঙ্গানেট আয়ন 8H প্লাস 5 ফেরাস আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন 4 অণু পানি, সাথে তৈরি হবে 5 ফেরিক। এবার দর্শক আয়ন হিসেবে আমরা যেহেতু ফেরাস সালফেট থেকে সালফেটটা বাদ দিয়েছিলাম আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়ামটাকে বাদ দিয়েছিলাম, সেই দুইটা এখানে নিয়ে চলে আসবো। তাহলে ম্যাঙ্গানেসের সাথে পারম্যাঙ্গানেট আয়নের সাথে আমাদের পটাশিয়ামটা চলে আসবে। তাহলে আমরা কি পাবো? ফাইনালি যেটা পাবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এরপরে 8টা H প্লাস, হ্যাঁ 8টা H প্লাসের জন্য কয় অণু সালফিউরিক অ্যাসিড তৈরি হওয়ার কথা? 8টা H প্লাসের জন্য কয় অণু সালফিউরিক অ্যাসিড তৈরি হওয়ার কথা কে বলো? ম্যাম 4টা। আচ্ছা, প্রথমে আমরা 4 দিয়ে রেখে দিচ্ছি, হ্যাঁ পরবর্তীতে আমরা দুই পাশে ব্যালেন্স করে দেখবো যে সমান হয়েছে কিনা। আবার যে অনুসারে যাওয়ার দরকার সেই অনুসারে যাচ্ছি, পরবর্তীতে এখানে আমরা চেক করে দেখবো যে ওই পাশে সমান হচ্ছে কিনা। আর এখানে আমাদের থাকতেছে তাহলে হচ্ছে 5 ফেরাস সালফেট, অন্যদিকে আমাদের কি হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট আর কি তৈরি হবে 4 অণু পানি আর তৈরি হবে ফেরিক সালফেট। তাহলে ফেরিক সালফেট হতে গেলে Fe2SO4 3। এইবার আমরা ব্যালেন্সটা করব, দুই পাশে আমাদের সমান হয়েছে কিনা। সমান করতে গেলে আমাদের আরো কিছু এই পাশে আমাদের আরেকটা ছিল পটাশিয়াম সালফেট ছিল K2SO4, যেহেতু এই পাশে পটাশিয়াম প্লাস আয়ন তৈরি হয়। এবার আমাকে দেখাও তোমরা যে এখানে সালফেট আয়নের সমতা কি হয়েছে? উভয় পাশে খেয়াল করে দেখো যে এখানে হচ্ছে ডান পাশে আমাদের সালফেট দেখো কয়টা হয়েছে, এখানে একটা, এখানে একটা, দুইটা, আর এখানে হচ্ছে 3টা, তাহলে 5টা হলো টোটাল। তাহলে 3 4 5